শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী আজ। নিজ কর্মে উজ্জ্বল দেশের স্বাধীনতার ঘোষক, বলছেন বিএনপি নেতারা। ভোট ও মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত হলে সুরক্ষিত থাকবে গণতন্ত্র। মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাসে অমোচনীয় জিয়াউর রহমানের নাম। এখনো থমথমে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্ত। ভারতীয়দের হামলায় অন্তত ৫ বাংলাদেশি আহত, সতর্ক বিজিবি বিএসএফ। আর কয়েক ঘন্টা পরেই গাজায় কার্যকর হচ্ছে যুদ্ধবিরতি। জিম্মি ও বন্দীদের মুক্তির অপেক্ষায় স্বজনরা। প্রত্যাহার হচ্ছে ইসরায়েলি সেনা। এবং বিপিএল এ দুপুর ১:৩০টায় চিটাগং কিংসের মুখোমুখি হবে ফরচুন বরিশাল। সন্ধ্যায় দুর্বার রাজশাহীর প্রতিপক্ষ খুলনা টাইগার্স। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালে, আপনাদের সঙ্গে আছি আমি তোয়া আফরোজ। এবার বিস্তারিত। বিএনপির প্রতিষ্ঠাতা ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী আজ। ১৯৩৬ সালে বগুড়ার গাবতলী উপজেলার বাঘবাড়িতে জন্মগ্রহণ করেন প্রয়াত এ রাষ্ট্রপ্রধান। দিনটিকে যথাযোগ্য মর্যাদায় পালন করছে তার প্রতিষ্ঠিত বিএনপি। দেশের জন্য জিয়াউর রহমান অনন্য অবদান রাখায় পতিত স্বৈরাচারের ইতিহাস বিকৃতির অপচেষ্টা সময়ের আবর্তে টেকেনি বলে মনে করেন বিএনপির নীতি নির্ধারকরা। জিয়াউর রহমানের কর্মময় জীবন নিয়ে সাইফুর রিপনের প্রতিবেদন। ১৯৩৬ সালের ১৯ জানুয়ারি বগুড়ার গাবতলী উপজেলার বাগমারি গ্রামে জন্ম জিয়াউর রহমানের। ক্ষমতার দৃশ্যপটে আসার আগ পর্যন্ত এখানকার খুব কম মানুষই জানতেন তার সম্পর্কে। লেখাপড়ার হাতেখড়ি স্থানীয় স্কুলে। কলেজের গণ্ডি পেরিয়ে ১৯৫৩ সালে যোগ দেন পাকিস্তান সেনাবাহিনীতে। এর কয়েক বছর পর ১৯৬০ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন খালেদা খানমের সঙ্গে, যিনি কালের পরিক্রমায় বিএনপির বর্তমান চেয়ারপারসন ও ৩ বারের সাবেক প্রধানমন্ত্রী আজকের খালেদা জিয়া। জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের সময় ছিলেন চট্টগ্রামে। ৭১-এর ২৬শে মার্চ চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র দখল করে সেখান থেকে পাঠ করেন স্বাধীনতার ঘোষণাপত্র। সেক্টর কমান্ডার হিসেবে রণাঙ্গনে সম্মুখ যুদ্ধে অংশ নিয়ে দেশ স্বাধীন করে আবার ফেরেন নিজ কর্মস্থল সেনাবাহিনীতে। ৭৫-এ সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে ৭ নভেম্বর আবারও দৃশ্যপটে জিয়াউর রহমান। আইন প্রশাসক হিসেবে আসেন রাষ্ট্র ক্ষমতার কেন্দ্রবিন্দুতে। ৭৭ সালের এপ্রিলে রাষ্ট্রপতি হওয়ার পর মনোযোগ দেন রাজনৈতিক দল গঠনে। ৭৮ সালে প্রথমে জাতীয়তাবাদী গণতান্ত্রিক দল বা জাগদল গঠন করেন জিয়াউর রহমান। ওই বছরেই ১ সেপ্টেম্বর জাগদল ভেঙে প্রতিষ্ঠা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। ঘোষণা করেন ১৯ দফা রাজনৈতিক কর্মসূচি। আমরা জাতীয় জীবনে এক নতুন অধ্যায়ের সূত্রপাত করতে যাচ্ছি। দেশকে বাকশাল মুক্ত করে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার মধ্য দিয়ে কৃষি বিপ্লবের লক্ষ্যে খালকাটা কর্মসূচি নিয়ে ছুটে বেরিয়েছেন সারা দেশ। তার কর্মতৎপরতায় দুর্ভিক্ষ পীড়িত দেশটি কয়েক বছরের মধ্যে চাল রপ্তানি শুরু করে। সমস্ত রাস্তার দুই ধারে ফলের গাছ লাগাতে হবে। শিল্প কারখানার বেসরকারীকরণ, পোশাক ও শ্রম রপ্তানির মধ্য দিয়ে বাংলাদেশ শুরু করে নতুন অর্থনৈতিক অগ্রযাত্রা। সাদামাটা জীবনযাপন তাকে নিয়ে যায় জনপ্রিয়তার শিখরে। তো নিঃসন্দেহে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই বাংলাদেশের ইতিহাসে স্মরণীয় ব্যক্তি এবং তাকে অস্বীকার করার কোনো উপায় নেই। যদিও অত্যন্ত দুর্ভাগ্য যে আমরা গত ১৫-১৬ বছর যাবৎ এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে সর্বনিম্ন প্রাপ্তি তার থেকেও বঞ্চিত করার চেষ্টা করা হয়েছে। পররাষ্ট্রনীতিতেও আনেন উল্লেখযোগ্য সংস্কার। খুব অল্প সময়ের মধ্যে আন্তর্জাতিক অঙ্গনে নিজের প্রভাব প্রতিষ্ঠা করেন জিয়াউর রহমান। আঞ্চলিক প্রতিযোগিতার বদলে সহযোগিতার ধারণা থেকে প্রতিষ্ঠা করেন দক্ষিণ এশিয়া আঞ্চলিক সহায়তা সংস্থা সার্ক। জিয়াউর রহমান দক্ষতার সাথেই বাংলাদেশের জনগণের দাবির প্রতিনিধিত্ব করেছেন। তার রাষ্ট্র পরিচালনার সময় জনগণ অত্যন্ত খুশি ছিল যে দেশে সততা, একজন সৎ ন্যায়পরায়ণ রাষ্ট্রপতি সর্বর উপরে থেকে দেশের ভাগ্য নিয়ন্ত্রণ করছেন। সততা দেশপ্রেমের কারণে সাধারণ মানুষের হৃদয়ে স্থান করে নিলেও দেশীয় আন্তর্জাতিক ষড়যন্ত্রে জীবন দিতে হয় আধুনিক বাংলাদেশের রূপকার জিয়াউর রহমানকে। ১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে একদল বিপদগামী সেনা সদস্য তাকে নির্মমভাবে হত্যা করে। সাবেক এই রাষ্ট্রপতির জন্মদিন উপলক্ষে নানা কর্মসূচি নিয়েছে তার প্রতিষ্ঠিত দল বিএনপি।
সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাসে জিয়াউর রহমানের নাম উজ্জ্বল হয়ে আছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার রাজধানীর শাহবাগে বিএসএমএমইউ এর শহীদ আবু সাইদ আন্তর্জাতিক কনভেনশন হলে জিয়াউর রহমান ফাউন্ডেশন আয়োজিত 89তম জন্মবার্ষিকীর অনুষ্ঠানে একথা বলেন তিনি। এ সময় তারেক রহমান বলেন, ভোটের অধিকার ও মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত হলে গণতন্ত্র সুরক্ষিত থাকবে। হাসান মাহমুদের রিপোর্ট। বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী উপলক্ষে পিজি হাসপাতালের আবু সাইদ হলে চিত্রকর্মের প্রদর্শনী ও তার জীবন দর্শন নিয়ে আলোচনার আয়োজন করে জিয়াউর রহমান ফাউন্ডেশন। 2 পর্বের অনুষ্ঠানে শিশুদের গল্প বলা আর জিয়াউর রহমানের স্মৃতিচারণ করেন শিল্পীরা। সংস্কৃতি বিনির্মাণের জন্য তিনি অনেক কিছু করে গেছেন। পরে জিয়াউর রহমানের জীবন দর্শন নিয়ে স্মৃতিচারণ ও আলোচনায় যোগ দেন দেশের বরেণ্য শিক্ষাবিদ, সরকারি কর্মকর্তা ও নানা গুণীজন। তুলে ধরেন জিয়াউর রহমানের জীবনের নানা দর্শন। আইন করে মুক্তিযুদ্ধে জিয়াউর রহমানের অবদান মুছে ফেলার চেষ্টা হয়েছে বলেও অভিযোগ করেন তারা। যার কণ্ঠে আমরা স্বাধীনতার ঘোষণা শুনেছি, যে কথাই বলুক না কেন, যেখানে যে বইতে যে কথা লিখুক না কেন, আমরা তো বেঁচে আছি এখনো। আমরা তো নিজের কানে ওই মানুষটার কণ্ঠেই স্বাধীনতার ঘোষণা শুনেছি। পুরো অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশ নেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও তার স্ত্রী জোবাইদা রহমান। ছোটবেলায় প্রেসিডেন্ট জিয়াউর রহমান কিভাবে প্রভাবিত করেছেন সেই স্মৃতিচারণ করেন তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান। শ্রদ্ধেয়া মাতা বেগম খালেদা জিয়া এবং শ্রদ্ধেয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তাদেরকে পেয়েছি কয়েকটি অনুষ্ঠানে। তাদের উৎসাহ, অনুপ্রেরণা আমার মতো আরো অনেক শিশু কিশোরদের চলার পথের পাথেয়। এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, ভোটের অধিকার প্রতিষ্ঠা ও মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত হলে গণতন্ত্র সুরক্ষিত থাকবে। যে কোনো মূল্যে কথা বলার অধিকার থাকতে হবে প্রত্যেকটি মানুষের। এটিকে আমরা যদি সকলে একমত থাকি, প্রত্যেকটি রাজনৈতিক দলমত নির্বিশেষে, যে এই অধিকারটা রাখতে হবে এবং একই সাথে স্বাভাবিক যে নির্বাচন প্রক্রিয়া, অর্থাৎ মানুষের ভোট দানের ক্ষমতা থাকতেই হবে যে কোনো উপায়ে। আমরা যদি এই দুটোকে যে কোনো মূল্যে কন্টিনিউ করতে পারি আগামী 20 বছর 25 বছর, তাহলে আমি মনে করি যে যেই সমস্যা আমাদের আছে, গণতান্ত্রিক ব্যবস্থা যে বাধাগ্রস্ত করে অনেকেই মাঝে মাঝে ইন দ্য নেম অফ গণতন্ত্র, তাহলে সেই রাহু থেকে আমরা মুক্ত হতে পারবো। মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস নির্মিত হলে জিয়াউর রহমানের নাম মুছে ফেলা যাবে না বলেও মন্তব্য করেন তারেক রহমান। আমরা জিয়াউর রহমানকে তুলে ধরতে পেরেছি জাতির সামনে, দেশের মানুষের সামনে। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তে বাংলাদেশিদের সঙ্গে দফায় দফায় সংঘর্ষে জড়িয়েছে ভারতীয়রা। শনিবার দুপুরে শূন্য রেখার পাশে ক্ষেতের গম তুলতে গেলে বাংলাদেশিদের বাধা দেয় ভারতীয়রা। এ নিয়ে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। এ সময় ভারতীয়দের হাঁসুয়ার আঘাত ও ছোড়া পাথরে আহত হন 5 বাংলাদেশি। সহকর্মী তারেক রহমানের রিপোর্ট, জানাচ্ছেন আপন অপু। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তে আবারও উত্তেজনা দেখা দিয়েছে। শনিবার দুপুরে সীমান্তে শূন্য রেখার পাশে বাংলাদেশের ভেতরের জমিতে গম তুলতে যান স্থানীয়রা। তখন ভারতীয় নাগরিকেরা এসে বাংলাদেশিদের বাধা দেন। এ সময় ভারতীয়রা বাংলাদেশের ভেতরের কয়েকটি আম গাছ কেটে ফেলেন। এ নিয়ে বাংলাদেশ ও ভারতের নাগরিকদের মধ্যে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। ভারতের আমাদের ওইদিকে যে আম গাছগুলো সবগুলা কোপায় কোপায় দেখতেছি, তখন আমরা সবাই এসে তখন তাড়া করি। স্প্রে করার সময় বিএসএফ তার লোকজনকে নিয়ে না ডাইরেক্ট আক্রমণ করে এবং গাছ কেটে ফেলে। সকালে এসে গাছ টাছ কেটেছে, গাছ কাটার পর তখন আমাদের কিছু বেশি লোকজন ছিল না, একটু বাধা দিয়ে গেছে। বিএসএফ সাথে করে নিয়ে এখানে এসে যখন আমাদের লোক একটু করতে যাচ্ছে, তখন ওরা প্রত্যেকটা হাতে ফায়ার এরিয়া করছে, ভয় দেখাচ্ছে। সে সময় ভারতীয় নাগরিকদের হাঁসুয়ার আঘাতে ও ছোড়া পাথরে আহত হন কয়েকজন বাংলাদেশি।
ভারতীয়দের বিরুদ্ধে সাউন্ড গ্রেনেড ও ককটেল বিস্ফোরণেরও অভিযোগ তোলে বাংলাদেশিরা। তখনকার হেরা বিএসএফ কে সাথে করে হেরা ওই যে কি ধোয়া উঠছে এটা ছাড়ে গ্যাস এটা নিয়ে আসতেছে। জয়টে ওরা সাউন্ড গ্রেনেড বা গ্যাস মেরেছে, সবগুলোই বাংলাদেশের ভিতরে মেরেছে। ওরা তো ইন্ডিয়ান সীমান্তে দেওয়া না, ওরা বাংলাদেশের ভিতরে এসে মেরে যাচ্ছে। তারা আক্রমণাত্মক ভাবে আক্রমণ চালায়, বিভিন্ন ভাবে আক্রমণ চালায়, ইট পাটকেল ছুড়ে। সকালে শুরু হওয়া ধাওয়া পাল্টা ধাওয়া চলে সন্ধ্যা পর্যন্ত। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয় অতিরিক্ত বিজিবি। পরিস্থিতি আমাদের কাজ করতে দেন, আমরা পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছি। আমাদের সাথে জনগণ যারা ছিল সবাই সীমান্ত থেকে আমরা দূরে চলে আসছি, বাকিরাও চলে আসতেছে। সিচুয়েশন ইনশাআল্লাহ কন্ট্রোলের মধ্যে আছে আমাদের। এর আগে চৌকা সীমান্তে বিএসএফ এর কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে কয়েকদিন ধরে উত্তেজনা বিরাজ করছিল। নিউজ ডেস্ক, দেশ টিভি। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে গাছ ও ফসল কাটা নিয়ে উত্তেজনা বিরাজ করছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী তারেক রহমান। তারেক, সীমান্তের বর্তমান পরিস্থিতি কি জানাবেন বিস্তারিত? তো আমি কিন্তু বেশ কিছুক্ষণ আগে এই চোকা এবং কিরণগঞ্জ সীমান্তের মাঝামাঝি স্থানে এসেছি এবং সীমান্ত এলাকা কিন্তু ঘুরে দেখেছি। সীমান্ত এলাকাতে খোঁজ খবর নিয়ে যে বিষয়টি জানতে পেরেছি, গতকালকে যেমন শ্রমিকরা বা কৃষকরা মাঠে কাজ করতো, এখন কিন্তু তারা কিন্তু সীমান্তের আশপাশে যাচ্ছে না, তারা কিন্তু দূরেই তারা নিরাপদ স্থানে থেকে তারা কিন্তু কৃষি কাজ কাম করছে। তাদের মধ্যে কিন্তু এক ধরনের চাপা উত্তেজনা বিরাজ করছে এবং চাপা ক্ষোভও বিরাজ করছে। কৃষকরা কিন্তু অনেক আতঙ্কে আছে এবং গ্রামবাসীরাও আতঙ্কে আছে। আপনাকে যে একটু আমি বলে রাখি যে চাঁপাইনবাবগঞ্জে গতকাল যখন কৃষকরা মাঠে কাজ করছিল সে সময়তে ভারতের বিএসএফ এর সহযোগিতায় ভারতীয় নাগরিকরা কিন্তু দেশীয় অস্ত্র নিয়ে বাংলাদেশি নাগরিকদের উপর হামলা চালায় এবং কিছু আম গাছ এবং ফসল কেটে নষ্ট করে দেয়। এরই প্রতিবাদ করে বাংলাদেশি কৃষকরা। প্রতিবাদ করলেই কিন্তু তারা হামলা চালায় কৃষকদের উপর। এ সময় কিন্তু বাংলাদেশি নাগরিকরা যখন সীমান্ত এলাকাতে যায় তখন কিন্তু দুই দেশের মধ্যে কিন্তু এক ধরনের দফায় দফায় সংঘর্ষ হয়। এই সংঘর্ষের সময় কিন্তু ভারতীয় নাগরিকরা ককটেল বিস্ফোরণ করে, টিয়ার শেল নিক্ষেপ করে এবং তারা কিন্তু সাউন্ড গ্রেনেড ছুড়ে, এছাড়াও কিন্তু একাধিক হাত বোমার তারা কিন্তু বিস্ফোরণ ঘটায় বাংলাদেশি নাগরিকদের উপর। এতে কিন্তু বাংলাদেশি 5 থেকে 6 জন নাগরিক আহত হয় এবং একজন বিজিবি সদস্য কিন্তু রক্তাক্ত জখম হয়। তারা কিন্তু বিভিন্ন হাসপাতালে এখন পর্যন্ত চিকিৎসাধীন রয়েছে। আমার সাথে কথা হয়েছিল মহানন্দা 59 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়ার সঙ্গে। তিনি আমাকে জানিয়েছেন যেহেতু বিকেলে দফায় দফায় সংঘর্ষের পর বিকেলে তাদের একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয় একেবারে কিন্তু সীমান্তে। সে বৈঠকে কিন্তু ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ দুঃখ প্রকাশ করে এবং সেই পতাকা বৈঠকের পরপরই কিন্তু ভারতীয় নাগরিকদের তারা কিন্তু সরিয়ে নেয়। এরপরে কিন্তু বাংলাদেশি নাগরিকরা কিন্তু তাদের গ্রামে ফিরে আসে। আপনাকে যদি আমি একটু বলে রাখি যে ভারতীয় যারা বিএসএফ সদস্য আছে তারা কিন্তু তাদের যে কাঁটাতারের বেড়া আছে সেই কাঁটাতারের বেড়ার পাশে তারা অবস্থান নিয়ে আছে এবং আমরা দেখেছি তাদের অতিরিক্ত সৈন্য কিন্তু মোতায়েন করা রয়েছে। এদিকে কিন্তু বাংলাদেশের বিজিবি সদস্যদের কিন্তু অতিরিক্ত সদস্য আমরা দেখেছি তারা সীমান্ত এলাকাতে টহল দিচ্ছে। আপনাকে যদি আরেকটি তথ্য দিয়ে রাখি, বেশ কয়েকদিন ধরে কিন্তু এই চোকা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তারা কিন্তু অবৈধভাবে সীমান্ত আইন লঙ্ঘন করে কাঁটাতারের বেড়া নির্মাণ করতে আসছিল। সেই কাঁটাতারের নির্মাণকে কেন্দ্র করে বিজিবি যখন বাধা দেয় তখনই কিন্তু উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। জিতুয়া, এই ছিল আমার কাছে চাঁপাইনবাবগঞ্জ থেকে সীমান্তের সর্বশেষ পরিস্থিতি। আপনাকে ধন্যবাদ। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে গাছ ও ফসল কাটা নিয়ে উত্তেজনা বিরাজ করছে এবং এই বিষয়ে সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী তারেক রহমান। নির্বাচিত সরকারের পক্ষেই দেশে চলমান সংকট সমাধান সম্ভব বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর ঋণ খেলাপিরা যেন নির্বাচনে দলের মনোনয়ন না পায় সে বিষয়ে সজাগ থাকার আশ্বাসও দেন তিনি। শনিবার বিকেলে রাজধানীর বিআইসিসি মিলনায়তনে শ্বেতপত্র প্রণয়ন কমিটি আয়োজিত সিম্পোজিয়ামে এসব কথা বলেন বিএনপি মহাসচিব। শিউলিরা রিপোর্ট। শ্বেতপত্রে সুপারিশ বাস্তবায়নে অগ্রগতি ও বর্তমান অর্থনীতি পরিস্থিতি মোকাবেলায় কর্মপদ্ধতি নির্ধারণ নিয়ে আয়োজন করা হয়। এই আয়োজন সমাপনী অধিবেশনে অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এই সময় অর্থনৈতিক সংস্কারের চেয়ে রাজনৈতিক সংস্কারকেই বেশি গুরুত্ব দেওয়ার কথা জানান তিনি। বলেন, জুলাই গণ অভ্যুত্থান থেকে মানুষের আকাঙ্ক্ষা বেড়েছে, যা বাস্তবায়ন রাজনৈতিক সরকার ছাড়া সম্ভব নয়।
অর্থনৈতিক সংস্কার সেটা আছে, সেই সঙ্গে রাজনৈতিক সংস্কার, এবং আমরা রাজনৈতিক সংস্কারের উপরে গুরুত্বটা বেশি দিতে চাই। নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি বিজয়ী হলে যারা নির্বাচনে অংশ নেবে এবং যারা আন্দোলনে ছিলেন তাদের নিয়ে জাতীয় সরকার করা হবে। ক্ষমতায় ভারসাম্য ও দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ গুরুত্ব পাবে জানিয়ে মির্জা ফখরুল বলেন, ঋণ খেলাপিরা যাতে দলীয় মনোনয়ন না পায় সেদিকে চেষ্টা করবে বিএনপি। ইলেকশনে যারা আসবেন এবং যারা আন্দোলনের সঙ্গে জড়িত ছিলেন তাদের সকলকে নিয়ে আমরা একটা সরকার গঠন করার কথা বলেছি। এর আগে অধিবেশনে অর্থনীতিবিদরা বলেন, শ্বেতপত্র ও বাজেট নিয়ে নানা কথা হলেও সরকারের কোনো পদক্ষেপ দেখা যাচ্ছে না। পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনাকে বড় চ্যালেঞ্জ হিসেবেই দেখছেন তারা। এদিকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সঙ্গে অন্য মন্ত্রণালয়গুলোর মধ্যে সমন্বয়ের অভাব দেখছেন সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদ। জনপ্রশাসনের সাথে মন্ত্রণালয়ের কোনো মতেই সমন্বয় নেই, কোঅর্ডিনেশন নেই। আমি আরেকটু বাড়িয়ে বলতে চাই, সেটা হচ্ছে জনপ্রশাসনের মধ্যে আমি কোনো ইচ্ছেও দেখিনি এই সমন্বয়টা ঘটাবার। শিউলি রায়, দেশ টিভি, ঢাকা। ভোলা সরকারি বালিকা বিদ্যালয় শিক্ষক সংকট সহ নানা সমস্যায় জর্জরিত। এ বিষয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ছোটন সাহা। আর ছোটন, বিদ্যালয়টিতে কি ধরনের সমস্যায় পড়েছে শিক্ষার্থীরা এবং সমস্যার সমাধানে কি কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে? বিস্তারিত কি তথ্য আছে আপনার কাছে জানাবেন। এই বিদ্যালয়টি হচ্ছে জেলা সদরের বালিকাদের একমাত্র শিক্ষা প্রতিষ্ঠান এবং প্রায় 100 বছর হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানের বয়স। কিন্তু বর্তমানে যে সমস্যাটির সৃষ্টি হচ্ছে সেটি হচ্ছে শিক্ষক সংকট প্রকট আকার ধারণ করেছে। 57 জন শিক্ষকের পদের মধ্যে 28টি পদ শূন্য রয়েছে এবং একই সাথে গুরুত্বপূর্ণ পদের মধ্যে বাংলায় 5 জন, বিজ্ঞানে 2 জন, গণিতে 4 জন শিক্ষক কিন্তু পদ সংকট রয়েছে, যে কারণে পাঠদান বলা যায় কিছুটা ব্যাহত হচ্ছে। আমরা একটু শিক্ষার্থীদের সাথে কথা বলবো। শিক্ষক সংকটের কারণে তোমাদের কি সমস্যা হচ্ছে? আচ্ছা, প্রথমত আমাদের শিক্ষক না থাকায় তারা একজনের পক্ষে অনেকগুলি ক্লাস নিতে হয়, এই জন্য তারা প্রচন্ড টায়ার্ড হয়ে যায়। এই জন্য আমরা যতটা পড়ালেখা আমরা পাবো ততটা আমাদের ব্যাঘাত হয় একরকম। এছাড়াও রয়েছে আমাদের যে ভবনের সমস্যা, চুনা পরে গায়ে, এই পরে সেই পরে, ওগুলির জন্য আমরা প্রত্যেকটা হলে বসতে পারি না, হলের প্রবলেম। হ্যাঁ, ধন্যবাদ। তো যেমনটি শুনছিলেন, আমরা একজন শিক্ষকের সাথে কথা বলবো এবং তার কাছে জানতে চাইবো আপনাদের পাঠদান করতে গিয়ে কি ধরনের সমস্যা হচ্ছে, যেহেতু শিক্ষক সংকট আছে আমরা জেনেছি। আসলে আমাদের শ্রেণীকক্ষ ছোট, আর পাঠদান করতে গেলে দেখা গেছে যে বিষয়ভিত্তিক শিক্ষককে বিভিন্ন বিষয়ে ক্লাস নিতে হয়, সেক্ষেত্রে প্রস্তুতিটা থাকে না, সঠিকভাবে পাঠদানটা ব্যাহত হয়। তাছাড়া শ্রেণীকক্ষ ছোট, তাতে এই সমস্যাটা কি কর্তৃপক্ষকে জানানো হয়েছে? তারা কি বলেছে? হ্যাঁ, আমরা অনেকবার লিখিতভাবে জানানো হয়েছে, কিন্তু আমরা সমাধান এখনো পাইনি। আর শিক্ষক সংকটের বিষয়টি আমাদের হেড স্যার রেগুলারই ওই যে শূন্য পদের তথ্য চায় সেটা দেওয়া হয়, ডিসি অফিসের মিটিংয়েও বলা হয়েছে, কিন্তু আমরা আসলে ওইভাবে শিক্ষক পাচ্ছি না, আর পাঠদানটা ব্যাহত হচ্ছে এই জন্য। ধন্যবাদ। তোহা যেমনটি শুনছিলেন যে আসলে বলা যায় যে প্রতিটি পদে পদেই সমস্যায় জর্জরিত, বিশেষ করে যে ভবনগুলো দেখতে পাচ্ছেন সেই ভবনগুলো কিন্তু অনেকটাই ঝুঁকিপূর্ণ। দীর্ঘ প্রায় 20 থেকে 30 বছর বা তারও অধিক সময় ধরে কিন্তু এগুলোর সংস্কার হয়নি, যেগুলো এখনো প্লাস্টার খসে পড়ছে এবং যে অন্যান্য যে সমস্যা রয়েছে, কক্ষ না থাকার কারণে, এই ভবন সংকট কারণে কিন্তু কক্ষ স্বল্পতা রয়েছে। এ কারণে গাদাগাদি করে শিক্ষার্থীদের পাঠদান করতে হচ্ছে। শুধু শিক্ষার্থী নয়, একই সাথে শিক্ষকদেরও অনেক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে, তাদের অতিরিক্ত ক্লাস নিতে হচ্ছে। তো আমরা জেলা প্রশাসকের সাথে বিষয়টি সম্পর্কে কথা বলেছি। জেলা প্রশাসক বলছিলেন যে এই সমস্যার সমাধানে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলবেন এবং অতি দ্রুতই সেটি সমাধানের যে ব্যবস্থা সে ব্যাপারে তিনি পদক্ষেপ নেবেন, এমনটি আমাদেরকে বলছিলেন। তো এ ছিল আমার কাছে ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে যে শিক্ষক সংকট সহ নানা সংকটে জর্জরিত রয়েছে তা নিয়ে সর্বশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে তোয়ার কাছে। তোয়া, আপনাকে ধন্যবাদ। ভোলা সরকারি বালিকা বিদ্যালয় শিক্ষক সংকট সহ নানা সমস্যায় জর্জরিত এবং এই বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী ছোটন সাহা।